যখন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে তখন স্বৈরতন্ত্রই ছিল একমাত্র শত্রু। কিন্তু স্বৈরতন্ত্র হটিয়ে দেওয়ার পরে প্রত্যেকেরই লোভের জায়গাটি হচ্ছে ক্ষমতা, এবং প্রত্যেকেই ভাবছেন যে স্বৈরতন্ত্র হটিয়ে দেওয়ার পরে যে শূন্যতাটি রয়েছে ক্ষমতার জায়গাতে, সেই জায়গাটি তারা পূরণ করবেন, এবং সেটি পূরণ করার জন্য তারা এখন এই স্বৈরতন্ত্র হটিয়ে দেওয়ার যে ক্রেডিট সেটা নেওয়ার জন্য তারা লড়াই করছেন। এবং এই যে একটি বিবদমান অবস্থা তৈরি হয়েছে, এক ধরনের আমি বলবো যে এক ধরনের ভায়োলেন্স তৈরি হয়েছে, এক ধরনের আঘাত, পাল্টা আঘাত, মারামারি, গন্ডগোল তৈরি হচ্ছে। এর কারণ হচ্ছে এর বাইরে কোনো রাজনীতি বাংলাদেশে ছিল না, অতীতেও ছিল না, বর্তমানেও নাই, এবং ভবিষ্যতে এটা যে পরিবর্তন ঘটানোর যে আকাঙ্ক্ষা সেটাও নাই। কেননা যে কোনো পরিবর্তনে প্রথম যে কাজটি করতে হয় সেটি হচ্ছে ত্যাগ স্বীকার করতে হয়। আপনি লক্ষ্য করলে দেখবেন যে এই গণ অভ্যুত্থান সফল হয়েছে কারণ হাজার হাজার মানুষ ত্যাগ স্বীকার করেছে, তারা জীবন হারিয়েছে, তারা অঙ্গ হারিয়েছে, তারা তাদের সম্পদ হারিয়েছে, সময় হারিয়েছে, শিক্ষা জীবনের ক্ষতি করেছে। কিন্তু এর বিনিময়ে যে প্রাপ্তিটি তাদের পাওয়ার কথা, সেই প্রাপ্তিটি হচ্ছে এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র, এমন একটি সরকার ব্যবস্থা যেখানে এই ঘটনার পুনরাবৃত্তি আর ঘটবার কথা না। কিন্তু যেহেতু লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে পরিবর্তন নয়, ক্ষমতা দখল করা, ক্ষমতা পাওয়া, সেই জন্য পুরনো পদ্ধতিতেই তারা যাচ্ছে, কারণ এটা হচ্ছে সবচেয়ে সহজ পথ। মানুষকে বুঝিয়ে, মানুষের সমর্থন নিয়ে, মানুষকে পেছনে নিয়ে কোনো কিছুতে সফল হওয়ার জন্য যে সময়টা দরকার, সেই সময়টা তারা দিতে রাজি নন। তাই নতুন যে দল তৈরি হচ্ছে, পুরনো যে দল আছে, মাঝখানে যারা আছেন, তারা সকলেই পুরনো রাস্তা বেছে নিয়েছেন। তারা গায়ের জোরে চর দখল করার মতো এখন বিভিন্ন জায়গাতে শিক্ষা প্রতিষ্ঠান দখল করতে শুরু করেছেন। কুয়েটের কথা যদি আপনি বলেন, কুয়েট কিন্তু ঘোষণা দিয়েছিল যে সেখানে ছাত্র রাজনীতি কেউ করবে না, এবং হুম। কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব থাকবে না ছাত্রদের। যদি ছাত্রদের কোনো সংগঠন থাকে সেটা হবে অরাজনৈতিক, এবং তারা ছাত্রদের বিষয় নিয়ে কথা বলবে। কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন যে যে গন্ডগোলটা হয়েছে, মারামারিটা হয়েছে, এটা কিন্তু কুয়েটের ভেতর থেকে কোনো শুধুমাত্র ছাত্রদের সংগঠন করে নাই। এদের প্রত্যেকের মাদার অর্গানাইজেশন আছে, এবং তারা সেই কুয়েটের যে কথা, অর্থাৎ কুয়েট যে একটি আহ, গতানুগতিক প্রচলিত রাজনীতি মুক্ত বিশ্ববিদ্যালয় বলে নিজেদেরকে ঘোষণা করেছিল, এটা আসলে কথার কথা। মূল বিষয় হচ্ছে তারা আগে মাঠ খালি করেছেন এবং তারপরে তারা সেই মাঠ দখল করার জন্য একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়েছেন। আরেকটি বিষয় হচ্ছে ক্রেডিট দাবি করার পাশাপাশি আপনি দেখবেন যে ছাত্র শিবির দাবি করেছে যে তারা কৌশলী হবার জন্যই হোক বা যে কোনো কারণেই হোক তারা ছাত্রলীগের মধ্যে লুকিয়েছিল। তো হুম। ছাত্রলীগের মধ্যে যদি আপনি লুকিয়ে থাকেন তাহলে ছাত্রলীগের অভ্যাস, ছাত্রলীগের কাণ্ড কারখানা, ছাত্রলীগের আচরণ সেটা উনি শিখেন নাই। মানে আপনি বসে থাকবেন ফ্রিজের মধ্যে, তারপরে বের হয়ে বলবেন আমি ফ্রিজের মধ্যে লুকিয়েছিলাম কিন্তু আমি ঠান্ডা হই নাই। এটা তো হবে না, ফ্রিজের মধ্যে থাকলে আপনাকে শীতল হইতে হবে। তো সেরকম তারা একটা একটা কুৎসিত কাজকর্মকারী, মানুষকে নির্যাতন করে, র্যাগিং করে, গণরুমে রেখে শাস্তি দেয়, সালাম না দিলে বিচার হবে এরকম নোটিশও আমরা দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বড়দের দেখলে সালাম না দিলে মাইর খাবি, এরকম ব্যাপার স্যাপারও ছিল। তো এই কাজ যারা করতো তাদের মধ্যে তারা লুকিয়ে ছিলেন। তো লুকিয়ে থেকে কি তারা নাটক করেন নাই সেখানে? আমি এই শব্দটা এই জন্য উচ্চারণ করলাম যে এই গণ অভ্যুত্থানের একটি বড় স্লোগান ছিল নাটক কম করো প্রিয়। তো হুম। যারা লুকিয়ে ছিল তারা তো ছাত্রলীগের মধ্যে ঢুকে নাটক করছিল, কারণ তারা তো আসলে ছাত্রলীগ না, তারা ছাত্রলীগের মধ্যে ঢুকে ছাত্রলীগ সেজে বসেছিল এবং দীর্ঘ সময় ধরে অভিনয়টা করেছে। এটাও আপনাকে মনে রাখতে হবে যে আসল জনের চেয়ে যে অভিনয় করে তার সে আরো বেশি অভিনয় করে, কারণ তাকে প্রমাণ করতে হয় যে সে আসল। এই জন্য একজন একটা চর দিলে অভিনয়কারী দুইটা চর দেয়। ফলে যারা বলছে তারা লুকিয়ে ছিল তাদেরকে তো এটাও ক্লিয়ার করতে হবে যে তারা ছাত্রলীগের কোনো অত্যাচার নির্যাতনের সঙ্গে নিজেরা যুক্ত ছিলেন না, তারা ছাত্রলীগের খারাপ কাজের সঙ্গে কোনোদিন যুক্ত ছিলেন না। তো এইসব কারণে আমি বলবো যে ছাত্রলীগের অভ্যাসগুলি সহ তারা বেরিয়ে এসেছেন। ফলে গণ আন্দোলনের কৃতিত্ব যদি তারা নেন, তাহলে এটাও তাদেরকে ব্যাখ্যা করতে হবে যে ছাত্রলীগের মধ্যে থেকে তারা কি করে গায়ে কোনো পানি না লাগিয়ে যেমন বেনি তেমন রব চুল ভেজাবো না অবস্থায় তারা থেকে গেলেন। এটাও কিন্তু তাদেরকে ব্যাখ্যা করতে হবে, শুধু তো একদিক থেকে বললে হবে না। আমাদেরকে যদি চিন্তা করেন আমি বা মর্তুজা, আমরা কিন্তু এক ধরনের যৌক্তিক আলোচনা করতে পছন্দ করি। মর্তুজা কিন্তু বলেছে সে নরম আলোচনা করেছে, কেন? কারণ সে আরো কঠিন আলোচনা করতে পারতো, সে করে নাই, এই কথাটা বলেছে। এর মানে হচ্ছে সে নাটক করছে না। নাটক করলে সে কিন্তু বলতে পারতো যে না না আমি সব, সে বলেছে যে না আমি একটু নরম হয়েছি। এই যে নরম হয়েছে, এই এই বিষয়টাই তো ক্লিয়ার করেছে সে। এই ক্লারিফিকেশনটাই তো দরকার। হঠাৎ আপনারা ছাত্রলীগের মধ্যে এতদিন লুকিয়ে থেকে আপনাদের গায়ে ছাত্রলীগের কিচ্ছু লাগলো না, আপনারা কি পড়েছিলেন করোনার সময় যে পিপিই এরকম কিছু একটা গায়ে দিয়েছিলেন যে ছাত্রলীগের গু আপনাদের গায়ে লাগে নাই, এইটা বললে হবে না। ফলে আমি মনে করি যে এগুলা হচ্ছে সেই পুরনো রাজনীতির পুনরাবৃত্তি, এটা হচ্ছে কথার বরখেলাপ, ওয়াদার বরখেলাপ।
কারণ ওয়াদা করা হয়েছিল যে বাংলাদেশ নতুন একটি দৃশ্য দৃশ্য দেখবে, নতুন পথে এগুবে। আমাদের ছাত্র রাজনীতি আগের সেই মারামারির মধ্যে থাকবে না, এক ভাই আরেক ভাইয়ের উপরে লাঠি কিংবা কোনো অস্ত্র ধরবে না। কিন্তু আমরা কি দেখছি এখন, তারা একে অন্যের উপরে পুরোনো পদ্ধতিতে আবার ঝাঁপিয়ে পড়ছেন দখল করার জন্য। প্রয়োজন ক্ষমতা, প্রয়োজন পরিবর্তন না। তো এটা যদি হয় তাহলে আমি বলবো যে এটাই ঘটেছে এবং এটাই ব্যাখ্যা। এটার আর কোনো ব্যাখ্যা নেই, এটা খুব সহজ ব্যাখ্যা। আগের ছাত্রলীগ তো এগুলাই করতো, আরো বেশি করতো, তারা একটু কম করেছেন হয়তো, কারণ মাত্র এই এই বন্ধুত্বটা তাদের শেষ হয়েছে। কিন্তু এটা যদি এইভাবে চলতে থাকে, এটা কিন্তু বাড়তে বাড়তে এমন জায়গায় যাবে যে এটাকে নিয়ন্ত্রণ করা যাবে না। আমি সরকারকে বলবো এটাকে কঠোর হস্তে দমন করতে। কে কোন দল করে এটা একদম দেখার দরকার নাই। যে আইন ভাঙবে, যে এই ধরনের আইন হাতে তুলে নেবে, যে এই ধরনের অন্যায় কাজ করবে, সঙ্গে সঙ্গে তার শাস্তির বিধান করতে হবে। কারণ এই অন্যায়ের মধ্যে দিয়েই কিন্তু পুরনো অন্যায়কারী রিপ্লেসড হবে। পুরনো অন্যায়কারী এই অন্যায়ের সুযোগ ধরে এসে বলবে যে ওরাও তো করছে আমরাও করেছি, তো তফাৎ কি, এই কথা বলবে কিন্তু।